আজকে আমাদের টপিকস হচ্ছে সরল সন্ধিত স্পন্দন অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। সরল সন্ধিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনকে আমরা সংক্ষেপে বলবো এসএচএম। আমরা গত ক্লাসে দেখছিলাম যে সরল এই স্পন্দন গতি বা দোলন গতির একটা বৈশিষ্ট্য ছিল যে একটা কণাকে যদি তুমি মূল বিন্দু থেকে অর্থাৎ সাম্য বিন্দু মানে যে বিন্দুতে ওই কণার উপর কোনো ফোর্স কাজ করবে না, সাম্য বিন্দু থেকে যদি কণাটিকে তুমি x পরিমাণ প্রসারিত করো পজিটিভ দিকে, তাহলে ওই কণাটা ঠিক বিপরীত দিকে একটা ফোর্স লাভ করে। আবার যদি তুমি এই দিকেও প্রসার করো, যেটা নেগেটিভ দিক বলি আমরা, তবে কণাটা ঠিক বিপরীত দিকে ফোর্স লাভ করে। এবং এই ক্ষেত্রে ফোর্সটা ছিল আমাদের পজিটিভ এবং এই ক্ষেত্রে ফোর্সটা ছিল নেগেটিভ। অর্থাৎ তোমার যদি প্রসারণটা ধনাত্মক হয়, তবে ওই কণাটার উপর যে প্রত্যয়নী বল বা যে বলের কারণে কণাটা আবার সাম্য অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, সেই বলটা নেগেটিভ হবে। আবার যদি সরলটা নেগেটিভ হয়, তাহলে ফোর্সটা পজিটিভ হবে। এটা ছিল একটা সরল সন্ধিত কণার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, প্রথম সরল সন্ধিত কণার এক নাম্বার বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি যে সরল সন্ধিত স্পন্দনরত কোনো কণার উপর প্রযুক্ত বল সরলের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সরল সন্ধিত স্পন্দনরত কোনো কণার উপর প্রযুক্ত বল সরলের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ বল যেদিকে কাজ করবে সরল ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। এজন্য কি তার বিপরীত দিকে সরল সন্ধিত স্পন্দনরত কণার যে ইকুয়েশনটা লিখছিলাম বলে k x টু দি পাওয়ার n, যেখানে বলছি SHM সরল সন্ধিত স্পন্দনের জন্য n এর মান হচ্ছে 1 এবং n ছিল কি বিজোড় গুণিতক, বিজোড় সংখ্যা হবে, n হচ্ছে বিজোড় সংখ্যা হবে, যাতে f এর সাথে x এর রিলেশন সবসময় কি থাকে, একটা মাইনাস বজায় থাকে। তাহলে n যদি 1 হয়, তাহলে আমরা বলছিলাম যে f kx, এবং এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কোন কণা মূল একটা বৈশিষ্ট্য। নাম্বার 2, দুই নাম্বার বৈশিষ্ট্যটা কি? দুই নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কণাকে তুমি যেই দিকে প্রসারিত করো না কেন, আইদার তুমি পজিটিভ দিকে প্রসারিত করো অথবা নেগেটিভ দিকে প্রসারিত করো, কণাগুলোর অভিমুখ থাকবে কিন্তু সাম্যাবস্থার দিকে। কণাগুলোর অভিমুখ থাকবে সাম্যাবস্থার দিকে। যেমন ধরো তুমি একটা সরল দোলকের কথা চিন্তা করো, যদি একটা সরল দোলকের কথা চিন্তা করো, একটা সরল দোলককে তুমি যদি সাম্যবিন্দু, এটা হচ্ছে সাম্যবিন্দু, যদি সাম্যবিন্দু থেকে x পরিমাণ প্রসারিত করে তারপর ছেড়ে দাও, কণাটা কিন্তু আবার কোথায় ফিরে আসবে, সাম্যবিন্দুতে ফিরে আসবে। আবার যদি এই দিকেও প্রসারিত করো, কণাটা কিন্তু সাম্যবিন্দুতে ফিরে আসবে। অর্থাৎ তুমি প্রসারিত করো বা সংকুচিত করো, যেমন স্প্রিং এর ক্ষেত্রে আবার সংকুচিত হবে, প্রসারণ করো বা সংকোচন করো, যাই করো না কেন, কণার অভিমুখ থাকবে সর্বদাই সাম্য অবস্থার দিকে। সব সময় কণার অভিমুখ থাকবে কোথায়, সাম্য অবস্থার দিকে। তাহলে দুই নাম্বার পয়েন্টটা হবে কণার অভিমুখ থাকবে। কণা বলতে সরল সন্ধিত স্পন্দনরত কোনো কণা অভিমুখ হবে সাম্য অবস্থার দিকে, অভিমুখ হবে সাম্য অবস্থার দিকে। অভিমুখ হবে সাম্য অবস্থার দিকে। পয়েন্ট নাম্বার 3, খেয়াল করো, যেহেতু এখানে প্রযুক্ত বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে আমরা জানি যে বল তো হচ্ছে কি, আবার F ma, m তো কনস্ট্যান্ট, তাহলে বল যেহেতু সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অবশ্যই 3 নাম্বার বৈশিষ্ট্যটা হবে a is proportional to -x, অর্থাৎ ত্বরণও সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। ত্বরণও সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। আচ্ছা,
তাহলে আবার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের কণার গতিপথ নাকি সরল রৈখিক হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সরল রৈখিক হবে। এটা কিন্তু স্প্রিং দিয়ে ব্যাখ্যা করতে পারো। খেয়াল করো, ধরো একটা স্প্রিংকে তুমি একটা স্থানে ফিক্সড করে আরেক প্রান্তে একটা বস্তুর সাথে যুক্ত করলে, যখন তুমি বস্তুটাকে ডানে বা বামে প্রসারণ বা সংকোচন করবা, তখন স্প্রিংটার গতিপথ কিন্তু সরলরৈখিক হবে। অর্থাৎ আইদার তোমার ডান দিকে সরলরৈখিক ভাবে যাবে অথবা বাম দিকে সরলরৈখিক ভাবে যাবে। তার মানে এই ধরনের কণার গতিপথ অবশ্যই কি হবে? সরলরৈখিক হবে। এই ধরনের কণার গতিপথ কি হবে? সরলরৈখিক হবে। এবং এই সরলচ্ছন্দিতে স্পন্দনত কোন কণা, সবগুলো কণার গতিপথ দেখবো সরলরৈখিক। এটা আমরা আজকেই দেখাবো। এবং আমরা বৃত্তাকার সরল দোলন গতি মানে সরল দোলকের গতিও দেখব সরলরৈখিক গতি। অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের কণার গতিপথ কিন্তু সরলরৈখিক হবে। তো 4 নম্বরটা লিখতে পারি আমরা যে এই ধরনের কণার গতিপথ সরলরৈখিক। এই ধরনের কণার, এই ধরন বলতে সরল চন্দ্রিত স্পন্দনরত, এই ধরনের কণার গতিপথ সরলরৈখিক। 5 নম্বরটা হচ্ছে এই যে কণার যে সরণ x, এগুলো নাকি সাইন বা কোসাইন মানে কজের অপেক্ষক বা ফাংশন। এটা আমাকে প্রমাণ করতে হবে যে এই ধরনের কণার গতিপথগুলো হচ্ছে সাইন বা কোসাইনের ফাংশন। এটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনরত কণার একটা অন্তরক সমীকরণ আমরা বের করব। অন্তরক সমীকরণ মানে যেখানে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন করা হবে। তার টাইটেল দিয়ে আজকে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, 4-5টা বৈশিষ্ট্য আছে আমাদের বইতে। এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে। সরল চন্দ্রিত স্পন্দনরত কোন কণার অন্তরক সমীকরণ। পরীক্ষায় এখান থেকে আমাদের অনেক কোশ্চেন থাকে। অন্তরক সমীকরণ মানে একটা ডিফারেন্সিয়েট ইকুয়েশন বের হবে। আচ্ছা, তাহলে এটা ব্যাখ্যা করার জন্য আগে আমাকে দুটো জিনিস লাগবে। মনে করো একটা কণা, যে কোনো একটা কণা, সেটা সরল চন্দ্রিত স্পন্দনে দুলছে। যে কোনো সময় টিতে কণাটি সরল ধরে নিলাম আমরা x। যে কোনো সময় টিতে কণাটি সরল ধরে নিলাম x। তাহলে মনে করি যে সরল চন্দ্রিত স্পন্দনরত কোন কণা যে কোনো সময়ে সরল হচ্ছে x। সরল যদি x হয়, আমরা জানি সরল যদি x হয়, আমরা লিখতে পারি যে আমরা জানি বেগ v is equal to হচ্ছে dx dt। আমরা পড়ে আসছি গতিবিদ্যা অধ্যায়ে যে সময়ের সাপেক্ষে স্বর্ণের পরিবর্তনের হারকে কি বলা হবে? বেগ। সময়ের সাপেক্ষে স্বর্ণের পরিবর্তনের হারকে বলি আমরা কি? বেগ। আচ্ছা, তাহলে আবার ত্বরণ যদি বেগ তোমার dx dt হয়, তাহলে ত্বরণ আমরা কি বলবো? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ এখান থেকে আমরা খেয়াল করব, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে d dt, v মানে হচ্ছে dx dt। এগুলো আমরা আগেও দেখছিলাম। v এর জায়গায় আমরা কি বসে দিলাম? dx dt। তাহলে দেখো x কে তুমি কিন্তু একবার অন্তরীকরণ করে ফেলছো t এর সাপেক্ষে, তখন তুমি কি পাইছিলা? বেগ। এবার x কে যদি সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করো, অর্থাৎ সরলকে সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? ত্বরণ। এটাকে লিখতে পারি কি? d2x dt2।
অর্থাৎ এটা হচ্ছে ত্বরণ। d2 আবার বলি, অনেকে বারবার বলো যে স্যার d এর নিচে d এর উপর স্কয়ার কেন দেন নাই? ddt হচ্ছে একটা তোমার অপারেটর ddt, ddt d এর উপরে স্কয়ার dt এর উপরে স্কয়ার বা 2 স্কয়ার বলা যাবে না, 2 এটার মানে হচ্ছে x কে সময়ের সাপেক্ষে দুইবার যখন অন্তরীকরণ করি তখন আমাদের প্রতীকটা হচ্ছে এই ধরনের হয়। একটু পর্যন্ত উঠাও সবাই, এই পর্যন্ত উঠাও। d2x dt2 তাহলে বুঝলাম। তাহলে আমরা জানি যে সরল সন্ধিত স্পন্দনরত কোন কণা ক্ষেত্রে আমরা কত কাজ লিখে আসছি যে f proportional to -x, এবং এখান থেকে আমরা লিখতে পারি f is equal to -kx। আচ্ছা, তাহলে এবার আমরা জানি যে f সমান হচ্ছে m into a, এবং a মানে আমরা মাত্র দেখলাম d2x dt2 is equal to -kx, d2x dt2 is equal to minus k by m into x। এই যে k by m, এই যে k by m এটা কিন্তু ধ্রুবক, কারণ k টা হচ্ছে বলছিলাম সরল সন্ধিত একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটা নাম আমি এখনো বলবো না কারণ আমরা এক একটা ক্ষেত্রে নাম চেঞ্জ হয়। আর m হচ্ছে ওই কণাটার ভর, তাহলে k বাই m এটা কনস্ট্যান্ট রাশি এবং এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট। এই পজিটিভ কনস্ট্যান্ট বলে এটাকে আলাদা একটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, ওমেগা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। প্রশ্ন থাকে স্যার ওমেগা স্কয়ার কেন দিলেন? ওমেগা স্কয়ারটার উদ্দেশ্য হচ্ছে যাতে এই অনুপাতটা কখনোই নেগেটিভ না হয়, এটার মানটা সবসময় পজিটিভ হয়। এইজন্য এই রেশিওটাকে সবসময় ওমেগা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়, এবং ওমেগাকে বলা হবে কৌণিক কম্পাঙ্ক, বা চাইলে এটাকে কৌণিক বেগও বলতে পারো কারণ সেম জিনিস। এবং কৌণিক কম্পাঙ্ক ওমেগা দুইটা ইকুয়েশন আমরা গতিবিদ্যায় পড়ছিলাম, একটা হচ্ছে 2 পাই f, আরেকটা আমরা লিখব 2 পাই ডিভাইডেড বাই t। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ একই কথা। তাহলে আমাদের যদি আমরা এই জায়গায় ওমেগা স্কয়ার বসায় দেই, d2x dt2 is equal to minus omega square x, minus omega square x। তাহলে এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, যোগ করে রাশিটা আসে এটাই হচ্ছে আমার সরল চন্দিত স্পন্দনরত কোন কণার অন্তরক সমীকরণ। এই পর্যন্ত উঠাও, এটাই হচ্ছে সরল চন্দিত স্পন্দনরত কোন কণার অন্তরক সমীকরণ। উঠাও, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার অন্তরক কি? মানে অন্তরক মানে ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েশন ম্যাথে ডিফারেন্সিয়েট করছো, শুরু করছো? জি স্যার। ডিফারেন্সিয়েট উঠাও এই পর্যন্ত।
স্যার ওমেগা সমান সমান 2π/t টা কিভাবে এলো f এর জায়গায়? ওমেগা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে 2πf, আর f মানে হচ্ছে 1/t। কম্পাঙ্ক সমান কি ছিল? 1/t। শব্দ চ্যাপ্টারে 9 10 এগুলো পড়ে আসছিলাম, মনে আছে কিনা? এগুলো আবার আমরা নবম অধ্যায়ে আলোচনা করব। নবম অধ্যায়ে আবার জিনিসগুলো আছে আমাদের। ওকে, আচ্ছা। সবার তোলা হয়েছে? জি স্যার হইছে। আচ্ছা, ওকে। এবার আমরা সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক দেখব। সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক। আমরা সরল দোলন গতি বা সরল চন্ডিত গতিকে কিভাবে বৃত্তাকার গতির মাধ্যমে প্রকাশ করতে পারি? আমাদের বইতে দেখবা প্রায় সরল চন্ডিত গতিকে বৃত্তাকার গতিতে দেখায়। বা আমরা তরঙ্গটাকে বলবো যে তরঙ্গ একটা কণা যখন পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে সে নাকি 360 ডিগ্রি কোণ তৈরি করে বা 2π রেডিয়ান কোণ তৈরি করে। তার মানে 2π রেডিয়ান মানে কিন্তু সম্পূর্ণ বৃত্তের কোণ, একটা টোটাল অ্যাঙ্গেলটা। তার মানে নিশ্চয়ই সরল দোলন গতির সাথে বৃত্তাকার গতির কোনো একটা রিলেশন আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব দেখো। ধরো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। খেয়াল করো, মনে করো একটা কণা ফার্স্টে এখানে আছে, কণাটা এখান থেকে প্রথমে এখানে যাত্রা শুরু করলো। এখান থেকে সে মনে করো আস্তে আস্তে সে প্রথমে এই দিকে আসলো। কারণ যখন এখান থেকে এই দিকে আসলো তার একটা প্রজেকশন, প্রজেকশন মানে কি? লম্ব বিক্ষেপ বা উপাংশ নেব। সেই উপাংশটা আমরা এই বরাবর নিলাম। মনে করেন এক নাম্বার কণা, এটা প্রজেকশন নিলাম আমরা a1। আবার কণাটা এখান থেকে আস্তে আস্তে এদিকে আসবে, আবার তার একটা প্রজেকশন নিলাম, সেটা হচ্ছে a2। প্রজেকশন মানে কি? লম্ব বিক্ষেপ আর কিছুই না। এবার কণাটা ঘুরতে ঘুরতে এখানে তো আসার পর কোনো প্রজেকশন নাই, এটা তো 0। আবার কণা ধরো এই দিকে আসবে, আবার এই বরাবর প্রজেকশন হইলো, এটা মনে করো a3। প্রজেকশন মানে কি? লম্ব বিক্ষেপ, আরো বলতেছি, খেয়াল করবা। আবার কণাটা এখানে আসলো, এটার প্রজেকশন a4। আবার কণাটা ঘুরতে ঘুরতে এখানে আসলো, এখানে তো এই মূল বিন্দু ডাইরেক্ট, তারপর আবার এইদিকে আসলো, আবার এইদিকে একটা প্রজেকশন হইলো a5, এদিকে একটা প্রজেকশন হইলো a6, আবার এদিকে আসবো, এই বরাবর প্রজেকশন হইলো a7, এই বরাবর প্রজেকশন হইলো a8। উঠাইবা পরে, এখন উঠাতে গেলে পেছ লেগে দিব। ভালো করে জিনিসটা একটু খেয়াল করো। কণাটা যখন এখান থেকে এখানে আসলো, এখান থেকে যখন এখানে আসলো তার উপাংশ বা লম্ব বিক্ষেপ হচ্ছে a1। তারপর যখন আবার সেই দিকে আসলো লম্ব বিক্ষেপ হচ্ছে a2। অর্থাৎ a1 থেকে a2, দেখো a1 থেকে a2 যাচ্ছে। আবার যখন নিচে আসলো, a3 a4। বিষয়টা খেয়াল করো, প্রথমে কিন্তু কণাটা যখন
ক্লকওয়াইজ ঘোরা শুরু করলো। ক্লকওয়াইজ যখন ঘোরা শুরু করলো তখন তার কিন্তু উপাংশগুলোর ডিরেকশন এই দিকে ছিল। কারণ যখন কণাটা, এটা ধরো 1 নাম্বার কণা, মানে 1 নাম্বার স্পন্দন, এটা 2 নাম্বার স্পন্দন, 1 থেকে যখন 2 তে যাচ্ছে, A1 থেকে A2, দেখো 1 নম্বর থেকে যখন 2 নম্বরে যাচ্ছে তার প্রজেকশন হচ্ছে A1 থেকে A2। যেই কণাটা 3 নাম্বার পজিশনে আসবে, 3 নাম্বার পজিশনের প্রজেকশন হচ্ছে A3, 4 নাম্বার হচ্ছে A4। তার মানে 3 নাম্বার পজিশনে কিন্তু সে কি করতেছে, A3 থেকে A4 এ যাচ্ছে, A3 থেকে A4 এ যাচ্ছে। দেখো তো এটা একটা ব্যাক এন্ড ফোর্থ মোশন না, যেটা আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম, যে সাম্যবিন্দু থেকে তুমি কোণাটাকে যতই সরাইবা কোণাটা কিন্তু আবার সাম্যবিন্দু ফিরে আসার চেষ্টা করবে। কোণাটা প্রথমে A1 থেকে A2 তে গেছে, আবার কিন্তু সে কি করলো, A3 থেকে A4। একই কথা যখন সে এদিকে আসলো, চেক করো, যখন সে এই জায়গাতে আসলো, এইটার মধ্যে যখন আসছে যে A5 এ, তখন আবার এদিক থেকে A6 এ গেছে। দেখো A5 থেকে A6 এ যখন গেল, এরপর যখন ঘুরতে ঘুরতে সে যখন এই পয়েন্টে আসছে, তখন কিন্তু দেখো আবার A7 থেকে A8 এ গেছে, তারপর কিন্তু আবার A7 থেকে A8 এ গেছে। অর্থাৎ এখানে কিন্তু সে বৃত্তাকার গতিতে রোটেট করতেছে, কিন্তু তার গতির পথগুলো কিন্তু আলটিমেটলি সরল রৈখিকই রয়ে গেছে। এইটাই কিন্তু আসলে বৃত্তাকার গতির সাথে সরল দোলন গতির সম্পর্ক। ভালো করে জিনিসটা বুঝো। কণাটা প্রথমে এখান থেকে স্টার্ট করছে, যখন সে এ তে গেল 1 নাম্বার পয়েন্টে, তার একটা লম্ব বিক্ষেপ অঙ্কন করছে, সেটা হচ্ছে কি A1। তাহলে এই ও বিন্দু থেকে A1, তারপর A2, আবার যখন কণাটা নিচের দিকে আসছে এই পয়েন্টে, তখন কিন্তু আবার সে A3 থেকে A4, অর্থাৎ প্রথমে যাচ্ছিল এই দিকে, তারপর কিন্তু আবার এই বরাবর ঘুরতে শুরু করছে। আবার যখন এই দিকে খেয়াল করো, সেম এই কথা, এই জায়গাতে দেখো, এই জায়গাতে কি করছে, A5 থেকে A6 এ যাচ্ছে, A5 থেকে A6 এ যাচ্ছে। আবার কিন্তু যখন এই দিকে ঘোরা শুরু করছে, অর্থাৎ যখন এখান থেকে যখন সে আবার এদিকে রোটেট করা শুরু করছে, তখন কিন্তু আবার A7 থেকে A8। অর্থাৎ বৃত্তাকার গতিতে সে রোটেট করলেও তার গতিপথ কিন্তু এখনো সরল রৈখিক রয়ে গেছে। এই জন্য সরল দোলন গতি আসলে এক ধরনের বৃত্তাকার গতি। সরল দোলন গতি কিন্তু এক ধরনের বৃত্তাকার গতি। তোমাদের লেকচার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 503 এ। 503 এ এই জিনিসটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা পরীক্ষায় আসে যে সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক কি। অর্থাৎ কণাগুলো বৃত্তাকার পদ্ধতিতে রোটেট করলেও সে কি করে, ব্যাক এন্ড ফ্রো, অর্থাৎ আগে পিছে, আগে ব্যাক এন্ড ফ্রো, আগে পিছে সে মুভ করতে থাকে। তো এই জন্য বলা হয় যে বৃত্তাকার গতি এক ধরনের, বা সরল দোলন গতি হচ্ছে এক ধরনের বৃত্তাকার গতি। আসলে কিন্তু এমন না যে কণাগুলো বৃত্তাকার পথে ঘুরতেছে, ও বৃত্তাকার পথে ঘুরলেও ওর কণার যে রৈখিক গতিপথ সেটা কি থাকে, সরল রৈখিকই থাকে। কারো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এটার ব্যাখ্যাটা কিভাবে হবে যেভাবে বলছিলেন? এটা বুঝলাম না, পার্থক্য বলো। তা যদি বলি এটা ব্যাখ্যা করতেছে স্যার, সরল দোলন গতি এটা বৃত্তাকার গতি, তাহলে কি স্যার এই বৃত্তাকার মতই হবে? হ্যাঁ, এই যে বইয়ে দেখবা সুন্দর করে দেওয়া আছে, বললাম তো 503 পৃষ্ঠা, দেখো সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক। সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক, আরো সম্পর্ক দেখাবো আমরা, যে কিভাবে এখানে কণাগুলোর বিস্তার কত হয়, এগুলো এখন দেখাবো। স্যার এখানে তাহলে কি লম্ব বিক্ষেপ দূরত্ব নির্দেশ করতেছে? লম্ব বিক্ষেপ রৈখিক দূরত্বটা নির্দেশ করতেছে, লম্ব বিক্ষেপটা রৈখিক দূরত্বটা নির্দেশ করতেছে। ব্যাক এন্ড ফ্রো, আগে পিছে সে মুভ করতেছে। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে এই সরল ছন্দিত স্পন্দনত কোন কণার সরণটা বের করব, এক্স এর মানটা বের করতে যাচ্ছি। এই বৃত্তাকার গতি থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো।
স্যার এটা ক্লকওয়াইজ ঘুরতেছে না, এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এইভাবে ক্লকওয়াইজ ঘুরলেও একই হবে। আমি যেভাবে দেখতেছি সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘুরতেছে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, না সরি ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, এইভাবে রোটেট করতেছে ক্লকওয়াইজ। ধরো একটা কণা এখান থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ এখান থেকে সে রোটেট করা শুরু করছে, এই পয়েন্ট থেকে সে রোটেট করা শুরু করছে এবং সে আফটার সার্টেন টাইম টি সময় পর কণাটা এই পয়েন্টে আসে, এই পয়েন্ট থেকে কণাটা ধরো বি পয়েন্টে আসে। তাহলে এটা তো হচ্ছে বৃত্তাকার পথ, যেহেতু তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এটা, তাই না? তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধটাকে আমরা প্রকাশ করব কণার বিস্তার দ্বারা। তাহলে বিস্তার জিনিসটা কি? বিস্তার হচ্ছে যে কোনো একদিকে কণার সর্বোচ্চ সরণ। যেহেতু এই কণাগুলোর গতিপথ বৃত্তাকার গতির সাথে তুলনীয়, তাহলে বৃত্তাকার পথে কিন্তু সর্বোচ্চ সরণ হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধের চেয়ে বেশি কিন্তু একটা কণার কখনো সরণ হবে না। এই জন্য এই যে সর্বোচ্চ যে সরণটা, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এই যখন কণাটা বি বিন্দুতে আসে তার যে সর্বোচ্চ সরণ সেটা হচ্ছে বিস্তার। এই জন্য সেটাকে আমরা প্রকাশ করছি কি ক্যাপিটাল এ দ্বারা, সেটাকে প্রকাশ করব আমরা ক্যাপিটাল এ দ্বারা। আচ্ছা, তাহলে এই কণাটা যখন ও থেকে বি তে আসে, ধরো সে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আবার আমরা পড়ে আসছি যে ওমেগা সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। ওমেগা ছিল আমাদের কৌণিক বেগ। আমি আগে বলছি যে কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক কিন্তু সেম, কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক কিন্তু সেম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কি করব, প্রজেকশন অঙ্কন করব বা লম্ব বিক্ষেপ অঙ্কন করব। এই কোণটা যদি থিটা হয় অবশ্যই এই কোণটাও থিটা হবে, অবশ্যই এই কোণটাও থিটা হবে। তাহলে আমরা চাই x এর মানটা বের করতে, আমরা x এর মানটা বের করতে চাই, অর্থাৎ এই ভ্যালুটা বের করতে চাই যে এইটুকু কত। এটা তো হচ্ছে a বিস্তার, তাহলে বিস্তারের কতটুকু অংশ x অক্ষ বরাবর আছে। চাইলে আমরা y অক্ষ বরাবর বের করতে পারতাম, কোনো ব্যাপার না, একই কথা জিনিসটা আসে। x অক্ষ বরাবর এই মানটা কত আসে, এইটুকু ভ্যালুটা কত, এটা x এর মান, x এর মানটা কত সেটা আমরা বের করতে চাই, এই ভ্যালুটা। এটা হচ্ছে আসলে উপাংশ, কারণ আমি তো বলছি আগে যে লম্বটা অঙ্কন করলাম, এর ফলে যে উপাংশটা তৈরি হয় বা ছায়া, যেটা আমরা ডট গুণনে পড়ে আসছিলাম, a ডট b সমান ab cos থিটা, এর উপর b এর লম্ব বিক্ষেপ কত, b এর উপর a লম্ব বিক্ষেপ কত, এই জিনিসগুলো হচ্ছে অভিক্ষেপ বা উপাংশ। তাহলে এর একটা উপাংশ বা ছায়া হচ্ছে এটা, যেটা আমি নাম দিয়ে দিই c, অর্থাৎ আমাকে ওসি বের করতে হবে, অর্থাৎ এর কতটুকু অংশ x অক্ষের উপরে আছে। এটাই কিন্তু আলটিমেটলি কণাটার সরণ। কারণ আমি কিন্তু গত মাত্রই তোমার দেখায় আসছি তোমাদের যে কণাগুলোর সরণ কিন্তু আসলে আলটিমেটলি কি সরলরৈখিক, ব্যাক এন্ড ফ্রো, আগে পিছে। অর্থাৎ আমাকে এইটুকু সরণটা বের করতে হবে, অর্থাৎ আমাকে ওসি মানটা বের করতে হবে। তাহলে এই কোণটা যেহেতু থিটা, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। লম্ব আমাকে বের করতে হবে। তো লম্ব যদি বের করতে হয় আমরা ইউজ করব sin থিটা, অর্থাৎ sin থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে OC সমান হবে OB sin থিটা, আর OC মানে হচ্ছে আমাদের x অতটুকু সরণ, আর OB হচ্ছে ক্যাপিটাল A sin থিটা, আর থিটা মানে আমরা দেখলাম ওমেগা টি, অর্থাৎ x a sin ওমেগা। আমি সরল চতুর্থ স্পন্দনের লাস্ট একটা বৈশিষ্ট্য বলছিলাম যে এই ধরনের কণাগুলো তোমার কিসের হবে, সরণ কি হবে, সাইন বা কোসাইনের অপেক্ষক হবে, মানে ফাংশন হবে। এই যে দেখো সাইনের ফাংশন চলে আসছে, তার মানে কিন্তু এই ধরনের কণাগুলোর গতিপথ কি সরল দোলন গতি বা সরল সন্দিত গতি। এটাও একটা প্রুফ, এটাও একটা প্রুফ।
তোলা হয়েছে? তোলা হয়েছে সবার? এই কোণ তোলো। আচ্ছা, এখন যদি আমি y অক্ষের দিকে তার প্রজেকশনটা বের করতে চাই, y অক্ষের দিকে, তো y অক্ষের দিকে প্রজেকশন বের করতে গেলে আমাকে কি করতে হবে? y অক্ষের উপর একটা লম্ব টানতে হবে b বিন্দু থেকে। তাহলে লম্ব টানলাম, তো এটা হচ্ছে আমার y অক্ষ বরাবর প্রজেকশনটা, এইটুক। এটা নাম দিয়ে দিই একটা, এর নাম দিয়ে দেই d। এই মানটা বের করতে হবে, খেয়াল করো এই মানটা বের করতে হবে। এটা হচ্ছে থিটা, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ থাকলে আমরা কি ইউজ করব? cos। দেখো এখানে আমরা ইউজ করি cos থিটা, ভূমি হচ্ছে OD আর অতিভুজ হচ্ছে OB। তাহলে OD সমান হচ্ছে OB cos থিটা। OD মানে হচ্ছে y, y অক্ষের দিকে প্রজেকশনটা সরল, উল্লম্ব দিকে সরণটা। আর OB মানে হচ্ছে a, তাহলে cos, আর থিটা মানে হচ্ছে ওমেগা t। তাহলে দেখো x a sin ওমেগা t, y a cos ওমেগা t। তাহলে দেখো যদি আমরা এই দুইটাকে স্কয়ার করে যোগ করে দিই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস a স্কয়ার cos স্কয়ার ওমেগা t। কারণ a স্কয়ার যদি কমন নেই, sin স্কয়ার ওমেগা t প্লাস cos স্কয়ার ওমেগা t এর মান কত? 1, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এটা কিসের সমীকরণ? বৃত্তের। বৃত্তের সমীকরণ। তার মানে কিন্তু সরল দোলন গতি হচ্ছে এক ধরনের বৃত্তাকার গতি। পাঠ্য খেয়াল করো, ঠিক এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে জিনিসটা। উঠায় নাও সবাই। উঠানো হয়েছে? হয়েছে উঠানো? জি স্যার। এবার যদি এইরকম ঘটনা ঘটে যে কণাটা সে মূল বিন্দু থেকে ঘুরতে না শুরু করলো, অর্থাৎ সে যদি তার মধ্যে যদি আদিতেই মানে শুরুতেই তার মধ্যে যদি কিছু পরিমাণ সরণ থাকে, কেমন সরণ? অবশ্যই কৌণিক সরণ, যেহেতু সে বৃত্তাকার পথে আবর্তন করতেছে। কারণ আমি বলতে চাচ্ছি যেটা, যে ধরো আমি তো এর প্রথম যেটা ব্যাখ্যা করলাম যে কণাটা এখান থেকে মানে এই পয়েন্ট থেকে ঘূর্ণন শুরু করছে, এমন তো নাও হইতে পারে, তাই না? এমন তো নাও হইতে পারে সে এখান থেকে না ঘুরে শুরু করলে সে এখান থেকে শুরু করলো। এই যে কণাটা সে যে ও বিন্দু বা মূল বিন্দু থেকে না ঘুরে সে কিছুটা অ্যাঙ্গেল বেশি, মানে ধরো এই অ্যাঙ্গেলটা একটা কোণ ধরে নিই, ধরো এই অ্যাঙ্গেলটা সে এগিয়ে থেকে এখান থেকে ঘুরতে শুরু করলো। তার মানে এই যে কণাটা মূল বিন্দু থেকে যাত্রা শুরু না করে যদি কিছুটা অ্যাঙ্গেল এগিয়ে শুরু করে, তার মানে কিন্তু তার মধ্যে আদিতেই কিছু পরিমাণ সরণ থাকবে, দ্যাট মিন্স তার বেগ থাকবে, দ্যাট মিন্স তার ত্বরণ থাকবে। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে পেস বা দশা। দশার সংজ্ঞাটা হচ্ছে যে কোনো মুহূর্তে কণাটির সম্মুখ বা সার্বিক অবস্থা, অর্থাৎ সার্টেন টাইম, একটা সার্টেন টাইম তার যদি কোনো সরণ, তার যদি কোনো বেগ, তার যদি কোনো ত্বরণ থাকে, ওইটা হচ্ছে ওই মুহূর্তের তার দশা। যখন কণাটার স্টার্টিং পয়েন্ট 0 ছিল তখন তার কোনো আদিতে কোনো দশা ছিল না, অর্থাৎ তার কোনো আদি সরণ ছিল না, তার কোনো আদি বেগ ছিল না, তার কোনো আদি ত্বরণ ছিল না। কিন্তু যখনই কণাটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে মনে করি আমরা ডেল্টা, যখনই সে নির্দিষ্ট অ্যাঙ্গেল এগিয়ে যাত্রা শুরু করলো তখন এই ঘটনাটাকে বলবো তার মধ্যে আদিতে একটা দশা থাকবে। যেমন সে ধরো আমাদের একটা কম্পিটিশন হচ্ছে, দৌড় কম্পিটিশন, কি
কম্পিটিশনটা হচ্ছে চাষারা গোল চত্বর থেকে নিতাইগঞ্জের মোড় পর্যন্ত। এখন এনিহাও কেউ একটা তোমার মনে করো ছলচাতুরি করে সে কি করলো, চাষারা গোল চত্বর থেকে রওনা দিয়ে সে প্রিপারেটরি স্কুলের সামনে থেকে রওনা দিল। অর্থাৎ সে কিন্তু কয়েক মিটার রাস্তা এগিয়ে থেকে যাত্রা শুরু করলো। তাহলে ওই যে লোকটা যে প্রিপারেটরি স্কুল থেকে যাত্রা শুরু করলো সে কিন্তু সর্বদাই ধরো 10 মিটার, সে সর্বদাই গোল চত্বর থেকে যে দৌড় দিছে তার থেকে কিন্তু সর্বদাই সে 10 মিটার এগিয়ে থাকবে। যেহেতু আমরা বেগের পরিবর্তন সুষম, অর্থাৎ প্রিপারেটরি স্কুল থেকে যিনি দৌড় দিচ্ছেন তার যে বেগ আর গোল চত্বর থেকে যে দৌড় দিচ্ছেন তার বেগ সেম ধরে নিছি আমরা। তাহলে এই যে তোমার সাথে আমার বা যিনি গোল চত্বর থেকে দৌড় দিচ্ছেন আর যিনি প্রিপারেটরি স্কুল থেকে দৌড় দিচ্ছেন এই দুজনের মধ্যে যে দূরত্বের একটা পার্থক্য 10 মিটার, এটা কিন্তু একটা আদি পার্থক্য। এবং আমরা যদি বেগের পরিবর্তনটা দুইজনই সুষম রাখি তবে তোমার সাথে আমার কিন্তু সর্বদাই 10 মিটারের একটা পার্থক্য থেকে যাবে। অর্থাৎ আমি কিন্তু 10 মিটার বেশি কভার করে রাখছি আগে। তাহলে এই জিনিসটা হচ্ছে আদি দশা, যেখানে একটা কণা 0 থেকে শুরু করার কথা, আরেকটা কণা কি করলো, সে কিছু ডেল্টা কোণ এগিয়ে থেকে যাত্রা শুরু করলো। এটা হচ্ছে ডেল্টা বা তাকে বলা হয় কি আদি দশা বলবো আমরা। তাহলে এখন সে এখান থেকে যাত্রা শুরু করলো, আচ্ছা শুরু করলো, তারপর যাত্রা শুরু করার পর সে কি করলো, এই পয়েন্টে আসলো কত সময় পর, টি সময় পর, এবং সে কোণ তৈরি করলো কি পরিমাণ, থিটা পরিমাণ কোণ তৈরি করলো। সে কিন্তু এখান থেকে স্টার্টিং করছে, অর্থাৎ এই পয়েন্টে তোমার ঘড়িতে টি ইজ ইকুয়াল টু 0 ছিল, আর যখন এখান থেকে এখানে আসলো তোমার ঘড়িতে টি ইজ ইকুয়াল টু টি। তাহলে এখন এটা হচ্ছে তার সর্বোচ্চ সরণ। এবার তোমার প্রজেকশন অঙ্কন করতে হবে। আচ্ছা তাহলে আমি যদি প্রজেকশন অঙ্কন করি, প্রজেকশনটা মানে এইটা, কারণ এখান থেকে তো এখানে আসছো, তুমি যে স্টার্ট করছো এখান থেকে, স্টার্টিং পয়েন্ট কিন্তু প্রজেকশন না, কারণ আমরা এই পয়েন্টে কিন্তু কোনো প্রজেকশন ধরি নাই, প্রজেকশন ধরছি যখন সে এখানে আসছিল। এবার তো যাত্রা শুরু করছে এই দিক থেকে, ডেল্টা কোণ এগিয়ে থেকে, এখান থেকে সে কোথায় আসলো, এই পয়েন্টটাতে আসলো। মনে করো এটি হচ্ছে আমার বি পয়েন্ট, এখান থেকে সে সি তে আসলো। তার প্রজেকশন হলো লম্ব বিক্ষেপ হচ্ছে এটা উপাংশ। তাহলে আমাকে হিসাব করতে হবে কোনটা কি, হিসাব করতে হবে কোনটা কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে। অর্থাৎ কোনটা কিন্তু আলটিমেটলি সি তে যখন আসলো সে টোটাল কত কোণ তৈরি করলো বলতো, ও বিন্দুর সাপেক্ষে টোটাল কত কোণ তৈরি করলো, ও বিন্দুর সাপেক্ষে ওমেগা প্লাস থিটা। থিটা প্লাস ডেল্টা, থিটা প্লাস ডেল্টা, থিটা প্লাস ডেল্টা কোণ তৈরি করলো। সে কি করলো, টোটাল কোণ তার কত হলো এখন, থিটা প্লাস ডেল্টা। টোটাল কোণ হলো তার থিটা প্লাস ডেল্টা। দেখো এই কোণটা, এই যে থিটা প্লাস ডেল্টা, থিটা প্লাস ডেল্টা, এই কোণটাকে আমরা ধরে নেই থিটা প্রাইম, থিটা প্লাস ডেল্টা, যেখানে ডেল্টাটা কি, ডেল্টা হচ্ছে আদি দশা এবং দশা একটা অ্যাঙ্গেল। এটাকে সবসময় কিভাবে প্রকাশ করব, রেডিয়ানে প্রকাশ করব, রেডিয়ান এককে। এটা সর্বদাই রেডিয়ান এককে প্রকাশ করতে হবে, পাই বাই 2, 3 পাই এগুলোতে প্রকাশ করতে হবে। এই পুরো কোণটা যদি ডেল্টা প্রাইম হয়, পুরো কোণটা, তাহলে এই কোণটাও কিন্তু কি হবে, সরি থিটা প্রাইম হয়, এই কোণটাও কিন্তু থিটা প্রাইম হবে। এবং তোমার কিন্তু এই যে ওসি এটা কিন্তু তোমার বিস্তার অর্থাৎ এ। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এই ভ্যালুটা বের করতে চাও, অর্থাৎ x অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ ওডি, সেম ভাবে কি আসবে, ওডি সমান আসবে হচ্ছে ওসি সাই থিটা প্রাইম, এবং ওডি মানে হচ্ছে x, ওসি মানে হচ্ছে a সাই থিটা প্লাস ডেল্টা, এবং থিটা মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সমীকরণ। মানে যখন আদিতে কোনো দশা না থাকে তখন ডেল্টার মান 0, আর আদিতে যদি কোনো দশা থাকে তখন ডেল্টার মান তোমাকে দিয়ে দিবে। এবং অবশ্যই মনে রাখবা এই যে ডেল্টা, এই আদি দশা কিন্তু ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। আদি দশা এটা ধ্রুবক একটা, এটা কনস্ট্যান্ট রাশি, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কনস্ট্যান্ট একটা। ইনিশিয়াল যে ফেজটা এটা কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি, এটাকে কখনোই চেঞ্জ করা যাবে না। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা?
অহনা, গত ক্লাসে তোমাকে দেখি নাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, কারণ বইয়ে কিন্তু জিনিসগুলো ক্লিয়ারলি তুমি পাইবা না। এটা বুঝছি না, ওডি সমান সমান ওসি সাইন। সমকোণী ত্রিভুজ মাত্র দেখাইলাম, মাত্র তো অমনোযোগী কেন? ওসিডি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সাইন থিটা সূত্র ইউজ করো, লম্ব বাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, একইভাবে ওয়াইটা বের করতে পারি। ওয়াইটা বের করলে একই রকম আসবে আমাদের a cos ওমেগা t প্লাস ডেল্টা। তো এটা দরকার নাই, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সরলসন্ধিত গতির বেগ এবং ত্বরণের রাশিমালা আমরা এখন বের করব। আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কোন কণার বেগের সমীকরণ। বেগের সমীকরণ বেগের সমীকরণ বের করব আমরা। সরল সন্ধিত স্পন্দনরত কোন কণার বেগের সমীকরণ। আসলে বেগের সমীকরণের জন্য আমার কি লাগবে? সরল লাগবে। আমরা তো সরল পেয়ে গেছি। আমাদের সরল হচ্ছে x a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা হচ্ছে বেগের সমীকরণ। তাহলে আমরা বেগ বের করার জন্য আমরা কি করব? এটাকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, অর্থাৎ dx dt। তারপরে d dt of a sin ওমেগা t প্লাস ডেল্টা। এই তো কনস্ট্যান্ট বিস্তার, বিস্তারটাকে আমরা কি করব? সমীকরণের বাইরে নিয়ে আসব। যারা অন্তরীকরণ এখনো করো নাই, অবশ্যই এই জিনিসগুলো ভালো করে দেখে নাও কিভাবে করতে হবে। sin ওমেগা t প্লাস ডেল্টা কার সাপেক্ষে করবা? t এর সাপেক্ষে করবা। তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি t এর সাপেক্ষে sin কে অন্তরীকরণ করো, sin t লিখছি কিন্তু আমি চেক করে এখানে sin t লিখছি। t এর সাপেক্ষে t কে অন্তরীকরণ, sin কে অন্তরীকরণ করলে cos t, তাই না? আচ্ছা, কিন্তু আমার এখানে কিন্তু শুধু t নাই, t এর সাথে কি আছে? আবার ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় এই ওমেগা t প্লাস ডেল্টাকে মনে মনে t ধরে নেব, যেটা কিন্তু অ্যাকচুয়ালি t না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি t না। আমরা মনে মনে তাকে কি ধরে নেব? t ধরে নেব, কিন্তু আসলে সে কি t না, সে কিন্তু কি ওমেগা t প্লাস ডেল্টা। তার মানে sin t পুরো এই জায়গাটা, যেটা t এর বদলে এই রাশিটাকে মনে মনে আমরা কি ধরলাম? t ধরলাম। sin t, sin কে অন্তরীকরণ কি? cos t, কিন্তু t তো অ্যাকচুয়ালি t না। t তো t মানে হচ্ছে ওমেগা t প্লাস ডেল্টা। এখন খেয়াল করো, যাকে তুমি মনে মনে t ধরলা, তাকে ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। যাকে তুমি মনে মনে t ধরলা, তাকে ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী আবার অন্তরীকরণ করতে হবে। কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। তোমার সাইনের সাথে যা থাকবে, তোমার দরকার শুধু t। সাইনের সাথে যা থাকবে ওই পুরোটাকে মনে মনে কি ধরবো? আমরা t, মনে মনে t ধরবো। sin t কে অন্তরীকরণ করলে কি আসে? cos t। t বসাইলাম, t মানে কি? ওমেগা t প্লাস ডেল্টা। যাকে মনে মনে আমরা t ধরবো, তাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে।
যাকে মনে মনে আমরা টি ধরলাম তাকে আবার অন্তরীকরণ করতে হবে। ওকে, আচ্ছা এখন এর অন্তরীকরণ যখন করব খেয়াল করুন, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এটা কনস্ট্যান্ট রাশি। ওমেগা কৌণিক কম্পাঙ্ক, একটা কণার জন্য, একটা সরল সঞ্চিত কণার জন্য একটা ওমেগা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি। তারপর টি, এটা কনস্ট্যান্ট না, টি কে অন্তরীকরণ করতে পারবো। এবং আমরা এটাও জানি, মোটামুটি সবাই জানি যে টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1 হয়। এখানে সবাই গতিবিদ্যা পড়ে আসছে আমরা। টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1 হয়। আর ডেল্টা হচ্ছে আদি দশা, আদি দশা এটা ধ্রুবক রাশি, এটা 0, এটাকে অন্তরীকরণ করা যাবে না। তা শুধু ওমেগা টি কে অন্তরীকরণ করা যাবে, যার মধ্যে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ওমেগা বাইরে চলে আসবে, আর টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে পাবো 1। তার মানে এই পুরো রাশিটাকে অন্তরীকরণ করে শুধু কি পাবো, আমি ওমেগা পাবো। আর ডেল্টা তো একা, ওর সাথে গুণ আকারে কিচ্ছু নাই, আর ডেল্টাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে কি 0। তাহলে শুধু আমি কাকে পাবো, ওমেগাকে পাবো। তার মানে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই হচ্ছে বেগের রাশি। বুঝলাম না কথা? জিজ্ঞেস করছো কিছু? আচ্ছা স্যার, আমরা মূল বিন্দু থেকে কেন ধরলাম না? ইচ্ছা করে, এটা তো জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশনটা প্রমাণ করা তো ইজি। আর মূল বিন্দু ডেল্টার মান 0 আর কিছু না, এটা একটু কঠিন লাগে না দেখতে? ডেল্টার মান তো 0 মূল বিন্দুতে, আর কিছু না, জাস্ট ডেল্টার মান 0 বসাই দিবা, শেষ, বাকি সব কিছু সেম থাকবে। এটা হচ্ছে বেগের সমীকরণ, এই কোন কোথাও স্যার এটা এভাবে হইতো না যে a cos ইনটু ওমেগা টি প্লাস ডেল্টা ইনটু ডি বাই ডি টি, ওমেগা টি প্লাস ডেল্টার আগে স্যার a হবে না, দুই ক্ষেত্রে তো স্যার a গুণ করতে হবে। ডেল্টার কে অন্তরীকরণ করে তো 0, 0 এর সাথে a গুণ করে কি লাভ তোমার? আর ওমেগা টি, ওমেগা তো কনস্ট্যান্ট, ওমেগা বাইরে চলে আসছে, আর টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করছো, কত পাইছো 1, আর ডেল্টা কে অন্তরীকরণ করলে তো 0 হয়, 0 এর সাথে a গুণ করে আমার কি লাভ? ও লাভ আছে কি? a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এটা হচ্ছে বেগের সমীকরণ, এটা এটা ব্লক করে রাখো, এটা কাজে লাগবে আমার। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু মানে অন্যরকম একটু ফর্মে লিখবো। কিভাবে ফর্মে লিখবো? cos ওমেগা টি প্লাস ডেল্টা, মানে cos থিটাকে আমরা যদি sin থিটার মাধ্যমে প্রকাশ করি, আমরা এগুলো 9 এর ত্রিকোণমিতি করে আসছি। cos থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো একটু? cos থিটা √1 - sin স্কয়ার থিটা। হ্যাঁ, √1 - sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখন কি করতে পারি, যেহেতু আমরা বেগের সমীকরণটা পাইছি হচ্ছে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আমরা এই বেগের সমীকরণটাকে দেখো তো চাইলে এভাবে লিখতে পারি a ওমেগা √1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, তাহলে এবার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টার মানটা এই যে এই সমীকরণটা থেকে আমরা বের করব। যদি আমরা এটাকে নিচে নিয়ে যাই, এই দেখো এটাকে নিচে নিয়ে যেতে পারি, তার মানে এটাই তো বেরিয়ে গেল কি মানটা, তার মানে a ওমেগা √1 মাইনাস x বাই a হোল স্কয়ার। অর্থাৎ এখানে যদি ক্যালকুলেশন করো, নিজেরাই করতে পারবা, ক্যালকুলেশন করলে তোমার আসবে ওমেগা √a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমি এক লাইন ড্রপ দিয়ে করলাম, এখানে a হচ্ছে বিস্তার, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, x হচ্ছে সরণ, x হচ্ছে সরণ। এটা হচ্ছে তোমার বেগের সমীকরণ। উঠাও।
আচ্ছা, এখান থেকে আমরা এবার এই বেগের জন্য আমরা দুইটা পয়েন্টে বেগ নির্ণয় করব। দুইটা পয়েন্ট বলতে একটা হচ্ছে আদিতে, অর্থাৎ যখন x এর মান 0, x যখন 0 তখন বেগ সর্বোচ্চ, x 0 তখন বেগ হচ্ছে ম্যাক্সিমাম, x এর মান 0 এখানে বসায় দিবা, তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা a। আর যখন একবারে সর্বোচ্চ সরণ হবে, অর্থাৎ সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তার পর্যন্ত, আর x যদি a হয় তবে বেগ হবে সর্বনিম্ন, কারণ x এর মান যদি a বসায় দাও a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি 0। মিনিমাম ভেলোসিটি হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা a। পরীক্ষায় আসে সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগ কত, বেগের সমীকরণ কত, এগুলো সব বের করতে হয় তোমার। এটা হচ্ছে এটা বুঝলাম। সরণ, এর চেয়ে সর্বোচ্চ সরণ কিন্তু হবে না। আর x এর মান যখন 0, স্টার্টিং এ কত ছিল সর্বোচ্চ বেগ, আর যখন বিস্তারের প্রান্তে যাবে তখন তার বেগ মানে সর্বোচ্চ উচ্চতা তার বেগ কি হয়ে যায় 0 হয়ে যায়, ঠিক বিস্তারের প্রান্ত থেকে তার বেগ কি হয়ে যাবে 0। স্যার a ওমেগা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, স্যার এই জায়গাটা বুঝিনি। এটা কি বুঝলাম না কথা। স্যার a ওমেগা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার এই জায়গাটা বুঝিনি স্যার। এটা না বুঝলে পড়াশোনা ছেড়ে দাও, কি করবে? তুমি যে লসাগু করতে পারো না, তোমার জন্য একটা লাইন, অনেক কঠিন একটা লাইন, তুমি করবা পারছো, কইরা তারপর দেখবে এটা আসে কি। এবার হচ্ছে ত্বরণের সমীকরণ, তোমার হচ্ছে দায়িত্ব কিভাবে এটা বের করা যায়। অনেক কঠিন একটা সমীকরণ সালে দেখাইছে, দেখায় নাই, তুমি বের করবা এটা। সরল চন্দ্রিত স্পন্দন কোন ত্বরণের সমীকরণ। আচ্ছা, ত্বরণের সমীকরণ যে আমাদের সুবিধা হয়ে গেছে, আমরা বেগের সমীকরণ অলরেডি ডিরাইভ করে ফেলছি। আমরা বেগের সমীকরণ আমরা পাইছি হচ্ছে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। বেগের সমীকরণ আমরা মাত্র পাইলাম, ব্লক করে রাখছিলাম আমরা সবাই। আর আমরা এটাও জানি, একটু হাইলাইট করে রাখি আমরা, যে x হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। ওকে, তাহলে আমরা ত্বরণ কি জানি? ত্বরণ হচ্ছে বেগকে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? ত্বরণ, অর্থাৎ a dv dt। তাহলে d dt, v বসায় দিই আমরা a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। এখানে a আর ওমেগা দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে a ওমেগাটাকে আমরা বাইরে নিয়ে আসবো আগে। আচ্ছা, তাই এবার আগের মতো cos এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে t এর সাপেক্ষে যদি cos কে অন্তরীকরণ করি, রেজাল্ট আসবে কি মাইনাস sin t। মনে রাখতে হবে এটা। তাহলে আগের মতই সেম, এখন আর কথা বেশি বললাম না, cos t মনে মনে ধরবো, তাহলে এটা আসবে a ওমেগা sin ওমেগা t প্লাস ডেল্টা। এবং যাকে তুমি মনে মনে t ধরছো তাকে কি করতে হবে? আরেকবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাকে আরেকবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখান থেকে ঠিক আগের মতো কি আসবে? আরেকটা ওমেগা আসবে, অলরেডি একটা ওমেগা আছে, তার মানে এখানে ত্বরণের ইকুয়েশনটা কত আসবে? মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা ব্লক করে রাখো। এখান থেকে একটা ওমেগা আসলো, এই ওমেগা ওমেগা মিলে ওমেগা স্কয়ার হয়ে গেছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো দেখো এখানে এই যে আমি লিখে রাখছিলাম, প্রথমে কিন্তু করছি আমরা x মানে কি a sin ওমেগা t প্লাস ডেল্টা, a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে কত? x। অর্থাৎ আমাদের ত্বরণের ইকুয়েশনটা কি আসে? a মাইনাস ওমেগা স্কয়ার x। এবং সরল চলন্ত গতি প্রথমে কিন্তু পড়ে আসছি, আমি আজকে সকালে করলাম ফার্স্টে, যে ত্বরণ সরণের কিন্তু সমানুপাতিক বিপরীতমুখী, ঠিক তাই আসছে। ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, তো ওমেগা যেহেতু কনস্ট্যান্ট তার মানে a প্রপোর্শনাল টু মাইনাস x। উঠাও,
যারা ক্লাস করে না তাদের কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়, বারবার বলতাছি আমি। আচ্ছা, তাহলে আমরা শেষ করবো 2 লাইন দিয়ে। তাহলে আমাদের সর্বোচ্চ ত্বরণ বের করতে হবে, সর্বনিম্ন ত্বরণ। তাহলে বেগ যেখানে সর্বোচ্চ হয়, যেখানে বেগের পরিবর্তনটা ম্যাক্সিমাম হয়ে যায়, এরপর কিন্তু আর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ x = 0 তে যেখানে আমরা বেগ সর্বোচ্চ পেয়েছিলাম, সেখানে আমরা ত্বরণ পাবো সর্বনিম্ন। কারণ যেখানে বেগ বাড়তে 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 ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ হয়ে যাবে, সেটাকে কিন্তু আর পরিবর্তন করলে ত্বরণের মান সর্বনিম্ন হয়ে যাবে, এবং সেই ত্বরণের সর্বনিম্ন মান কত? 0। অর্থাৎ যখন x এর মান 0 তখন ত্বরণ হবে কি? সর্বনিম্ন। আর যখন x এর মান সর্বোচ্চ মানে বিস্তারের প্রান্তে, যেখানে আমার বেগ ছিল সর্বনিম্ন, সেখানে ত্বরণ কিভাবে হবে? ত্বরণ হবে ম্যাক্সিমাম মাইনাস ওমেগা স্কয়ার a, যেহেতু সর্বোচ্চ ত্বরণ এজন্য এটাকে মডুলাস দিয়ে ম্যাক্সিমাম মানটা লিখবা। এবং মনে রাখবা এখানে কিন্তু ত্বরণ কখনো নেগেটিভ না, শুধু ত্বরণের ডিরেকশনটা x এর বিপরীত। এইজন্য পরীক্ষায় অঙ্ক করার সময় আমরা মোড দিয়ে শুধু প্লাস মানটাই লিখব, মোড দিয়ে শুধু প্লাস মানটাই লিখব, নেগেটিভ মান লিখব না, শুধু আমরা প্লাস মানটা ইউজ করব। এই হচ্ছে আমাদের আজকের লেকচার।